প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আচরণবিধি লঙ্ঘন। আপনারা জানেন 20 জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে সারা দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। অতীতে সকল নির্বাচনগুলোতে আমরা যেসব সমস্যা দেখেছি তার মধ্যে একটি হলো অতিরিক্ত পোস্টার ব্যবহার, অতিরিক্ত হ্যান্ডবিল ব্যবহার, কালো টাকার ছড়াছড়ি। আপনারা জানেন অতীতে যত স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সিটি বা মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সব নির্বাচনগুলোতে আমরা যেসব সমস্যা দেখেছি তা এক নম্বরে হলো কালো টাকার মহামারী আকার ধারণ, অতিরিক্ত পোস্টার ও অতিরিক্ত হ্যান্ডবিল, যার জন্য এই সম্বন্ধে আমরা কিছু কথা বলতে চাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ সরকার বা নির্বাচন কমিশনার পক্ষ থেকে যেসব পোস্টার নির্ধারণ করে দেওয়া হয় একজন প্রার্থীকে, আমরা দেখি শেষ পর্যন্ত তিনি ওই পরিমাণ পোস্টার ব্যবহার না করে অধিকাংশ প্রার্থী তার চেয়ে অনেক গুণ বেশি পোস্টার ব্যবহার করেন। এর একটা আচরণবিধি লঙ্ঘন। আবার যখন গণসংযোগ করেন, রাস্তাঘাট সব বন্ধ করে তিনি গণসংযোগ করেন, রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। তৃতীয়ত হলো কালো টাকার মহামারী আকার ধারণ, অতিরিক্ত টাকা ব্যয় করা। একজন প্রার্থীর জন্য সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তি বা প্রার্থী যেমন তিনি আদর্শ, ন্যায়প্রবান, ইনসাফ দিয়ে নম্রতা, ভদ্রতা ও তার কাজের দক্ষতা দেখিয়ে যেমনিভাবে তিনি ভোট মানুষের কাছে চান বা আশা করেন, কিন্তু একজন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, তাদের বিরুদ্ধে দেশ ও মানবতা ইসলাম বিদ্বেষী অপকর্মের অভিযোগ আছে, থানায় মামলা আছে, বিভিন্ন ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, এইসব পদপ্রার্থীরা কিন্তু ন্যায় ইনসাফ প্রার্থীদের মতো কাজ করেন না। তারা ভোটের মাঠে দাঁড়িয়েই তারা কালো টাকার মহামারী আকার ধারণ যেটাকে বলে ব্যবহারে টাকা বিতরণ করেন। কালো টাকার ছয়লাভ এতটাই বিস্তৃত হয় যে তারা 100 কোটি জায়গায় এমন একটা বাজেট গ্রহণ করেন। কোনো প্রার্থী 1 কোটি, কোনো প্রার্থী 10 কোটি, কোনো প্রার্থী 20 কোটি, এমনকি 100 কোটি। যেমন একজন প্রার্থী যদি দুর্নীতিবাদ হয় সমাজের মধ্যে, সে টার্গেট নেয় আমি 100 কোটি টাকা এবারের নির্বাচনে আমি ব্যয় করব, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আমি 200 কোটি টাকা কামাবো। 100 কোটি টাকা সে ইনভেস্ট করার মাধ্যমে সে নির্বাচিত হলো, পরে বাকি 5 বছর সে 200 কোটি টাকা উঠাতেই তার 5 বছর শেষ। ফলে কি হয়? এলাকার উন্নয়ন আর করা সম্ভব হয় না। এজন্য আমি সরকারের কাছে বিশেষ আবেদন করব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই যাতে করে অতিরিক্ত পোস্টার, হ্যান্ডবিল কেউ ব্যবহার করতে না পারে। প্রধান উপদেষ্টা বা সিআইসি মহোদয়ের পক্ষ থেকে যেই পরিমাণ পোস্টার, হ্যান্ডবিল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়, বিশেষ করে মাইক, যে কয়টা মাইক একটি ওয়ার্ডের জন্য ব্যবহারের অনুমোদন দেওয়া হয়, ঠিক সেই কয়টি মাইকই যেন একটি প্রার্থী ব্যবহার করে। যদি একটি মাইক অনুমোদন দেওয়া হয়, একটি রিক্সা অনুমোদন দেওয়া হয়, একটি গাড়ি যেন ব্যবহার করা হয়, একটি জায়গায় 2টি যেন না হয়, 2টি জায়গায় 4টি যেন না হয়। এবং যে পরিমাণ পোস্টার সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক সেই পরিমাণ পোস্টারে যাতে করে একজন প্রার্থী ব্যবহার করে। যেই পরিমাণ হ্যান্ডবিল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়, ঠিক সেই পরিমাণ হ্যান্ডবিলই যাতে একজন প্রার্থী ব্যবহার করে। এবং একজন প্রার্থী কোনোভাবেই যাতে করে অতিরিক্ত টাকা ব্যয় করতে না পারে, ভোট টাকার বিনিময়ে কোনো প্রার্থী যেন কিনতে না পারে। গতকালকে দেখেছি একজন প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে তিনি আটক হন, জনতার কাছে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। আমি জামাতকে উদ্দেশ্য করে বলছি না, আমি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলছি। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশে যতগুলো সংগঠন আছে এবং যতগুলো সংগঠনের যত প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, লড়াই করবে,
আমি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, খোঁজ রাখবেন, কোনোভাবেই যাতে করে কেউ কালো টাকা ছড়াইতে না পারে, কালো টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে, অতিরিক্ত পোস্টার ব্যবহার করতে না পারে, হ্যান্ডবিল ব্যবহার করতে না পারে, এবং কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী মিথ্যা অভিযোগ করতে না পারে। এবং এই সমস্ত অপরাধের জন্য যারাই সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আমি আহ্বান করছি, যাতে করে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আরেকটি কথা হলো, 2 নাম্বার কথা হলো, আপনারা জানেন 24শে গণঅভ্যুত্থানের পরে এবারের 24শে গণঅভ্যুত্থানের পরে কয়েকদিন পর্যন্ত আমাদের সশস্ত্র ক্যাম্পাসে প্রশাসন, পুলিশ ছিল না। সেই সময়ে অনেক অস্ত্র, রসদ, গোলাবারুদ আমাদের লুট হয়েছে, চুরি হয়েছে। মাত্র কয়েকদিন আগেও একজন সরকারি কর্মকর্তা বলেছেন, যেই পরিমাণ 24শে গণঅভ্যুত্থানের পরে যেই কয়দিন আমাদের প্রশাসন ক্যাম্পাসে ছিল না, সেই কয়দিন আমাদের অস্ত্র লুট হয়েছে। সেই লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত আমরা ফিরে পাইনি। আমরা সেই সমস্ত অস্ত্র এখনো সংরক্ষণ করতে পারিনি। এজন্য আমাদের মধ্যে একটা সংখ্যা আছে, আশঙ্কা আছে, ভয়ের আশঙ্কা। সেটা হলো, সেই সমস্ত অস্ত্র তাহলে কোথায় গেল? 24শে গণঅভ্যুত্থানের পরে 24, 25, 26 প্রায় 2 বছরের মাথায় বা 2 বছরের বেশি কম হতে পারে, এত সময় পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী সেই হারিয়ে যাওয়া, লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। ফলে আমাদের মধ্যে একটি ভয়ের আতঙ্ক রয়ে গেল। যদি এই সমস্ত অস্ত্র চাঁদাবাজরা নির্বাচনে ব্যবহার করে, সন্ত্রাসবাদরা ব্যবহার করে, দুর্নীতিবাদ প্রার্থীরা ব্যবহার করে, আগামী নির্বাচন নিয়ে আমাদের অনেক বড় একটা সংখ্যা হয়ে গেল, একটি আশঙ্কা হয়ে গেল, দুশ্চিন্তার কারণ হয়ে গেল। আমরা সরকারের প্রতি আহ্বান করব, এখনো 15-16 দিন পর্যন্ত সময় আছে। সরকার যদি চায় তো অবশ্যই আগামী 12 তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগেই সরকার যদি চিরুনি অভিযান পরিচালনা করে, তো অবশ্যই ওই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদদের হাত থেকে এই সমস্ত অস্ত্র উদ্ধার করা সম্ভব। আমি সরকারের প্রতি আহ্বান করব, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ার জন্য একটি চিরুনি অভিযান দরকার সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদ, চাঁদাবাজদের বিরুদ্ধে, এবং হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, রসদকে পুনরায় ফিরিয়ে পাওয়ার জন্য, হারিয়ে যাওয়া অস্ত্র পুনরায় উদ্ধারের জন্য একটি চিরুনি অভিযান দরকার। এবং 12 তারিখের আগেই যাতে সরকার যে কোনোভাবেই হোক ক্যাম্পাস থেকে হারিয়ে দেওয়া সেই অস্ত্রগুলো, লুট হওয়া অস্ত্রগুলো যাতে যে কোনোভাবেই হোক সরকার পুনরুদ্ধার করে, নয়তোবা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমাদের একটি ভয়ের আতঙ্ক রয়ে গেছে। কারণ চাঁদাবাজরা এই সমস্ত অস্ত্র, দুর্নীতিবাদরা, সন্ত্রাসবাদরা এই সমস্ত অস্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করলে তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। সরকারের প্রতি আমি আবারও বলছি, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে, তবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এবং কালো টাকার মহামারী যে আকার প্রতি নির্বাচনে ধারণ করে, তার বিরুদ্ধে সরকারকে সর্বোত্তম ব্যবস্থা নিতে হবে। কেউ যাতে করে গণসংযোগের নামে রাস্তাঘাট ব্যবহার করে রাস্তাঘাটে যানজট লাগাতে না পারে, এবং অতিরিক্ত পোস্টার কেউ ব্যবহার করতে না পারে, এবং নির্দিষ্ট সময়ের বাইরে কেউ গণসংযোগ না করে, এবং সবার ক্ষেত্রে, সকল প্রার্থীর ক্ষেত্রে একই বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করা হয়। একদল ছোট প্রার্থী, একদল ছোট সংগঠন, আরেক দল বড় সংগঠন, এজন্য ছোট সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটা যেন না হয়। বড় দলের বিরুদ্ধে ক্ষমা, এমনটা যেন না হয়। স্বতন্ত্র হোক, ছোট দল হোক, বড় দল হোক, সবার বিরুদ্ধে রাষ্ট্রীয় একই আইন চাই। আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, সশস্ত্র বাহিনীদেরকে বলবো, সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা যারা যে দায়িত্বে আছেন সবাই তার স্ব দায়িত্বে থেকে সঠিক ভূমিকা পালন করবেন, সঠিক সম্প্রচার করবেন, সঠিক আইনি ব্যবস্থা নেবেন, সঠিকভাবে আপনারা মামলা দিবেন। যার যে অপরাধের সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমি সরকারের প্রতি আহ্বান করব, সে যেই দলের লোকেই হোক,
অন্যায়ের সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বাত্মক আমি আশাবাদী। অনুরোধ করছি। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি আবার বলছি বিদায় পথে আমাদের আজকের এই টপিক ছিল 3-4টি কথার উপর। একটি হলো কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত পোস্টারের যারা ব্যবহার করে যেসব প্রার্থী তাদের বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত হ্যান্ডিং যারা ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, যারা আচরণবিধি লঙ্ঘন করবে, গণসংযোগের নামে রাস্তাঘাট বন্ধ রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। সে যেই দলের লোকেই হোক, আচরণবিধি লঙ্ঘন করার সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় রাষ্ট্র। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখেই আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।